হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পো স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এবং ম্যাথের উপর ক্লাস দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলো দেখছো, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান। এই ভৌতবিজ্ঞানের অ্যাসিড, ক্ষার ও লবণ একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখব। আমরা এই ভিডিওটিকে দুটি পার্টে কমপ্লিট করব। আজকে আমরা পার্ট টুতে 30 থেকে 35টি প্রশ্ন দেখব, আর বাকি পার্ট টুতে যা কোশ্চেন আরও বানানো যায় সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের মধ্যেই একজন বলেছিল যে অ্যাসিড, ক্ষার ও লবণ নিয়ে ভিডিও বানাতে। দেখো, ভিডিও চলে এসেছে। তোমরা যারা যারা নতুন ভিডিওটি দেখছো আজকে, তোমরা যারা আমাদের চ্যানেলে আজই প্রথম, অথবা তোমরা দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে তোমাদের একটি ক্লাসের আপডেটও মিস না হয়। ঠিক আছে, এবারে ক্লাস শেষে তোমরা পিডিএফ কোথায় পাবে সেটা বলে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এখানে তোমরা আমাদের ক্লাস পিডিএফ এবং ক্লাস রিগার্ডিং বিভিন্ন আপডেট পাবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্নের ডাউট থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই সমস্ত কিছু তোমরা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখব। বলেছে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন করে। অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? অপশন দেওয়া আছে OH মাইনাস আয়ন, H প্লাস আয়ন, OH প্লাস আয়ন, নাকি Cl মাইনাস আয়ন। আশা করছি তোমরা সকলেই এটার আনসার দিতে পারবে। খুব ইজি একটা কোশ্চেন। প্রথমেই দেখো, সবার প্রথমে বলে দিই, OH প্লাস আয়ন কোনোদিন হয় না। ঠিক আছে, OH মাইনাস আয়ন হয়। এবারে এখানে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন করে অপশন নাম্বার বি, H প্লাস আয়ন। ঠিক আছে, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে অ্যাসিড যদি জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাহলে সে কি উৎপন্ন করবে? H প্লাস আয়ন উৎপন্ন করবে। এবারে দেখো যে আমরা অ্যাসিডের সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি। বলেছে আর্হেনিয়াসের মতানুসারে, আর্হেনিয়াস একজন বিজ্ঞানী ছিলেন, এই আর্হেনিয়াসের মতানুসারে হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H প্লাস আয়ন উৎপন্ন করবে তাদের আমরা অ্যাসিড বলে থাকি। ক্যাটায়ন অ্যানায়ন আশা করি তোমরা সকলেই জানো। যদি ধনাত্মক আধান থাকে তাহলে সেটাকে আমরা ক্যাটায়ন বলি, আর যদি ঋণাত্মক আধান থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যানায়ন বলে থাকি। তাহলে H প্লাস এটি হবে ক্যাটায়ন উৎপন্ন করবে তাদের আমরা অ্যাসিড বলবো। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো HCl, এটা ভেঙে H প্লাস এবং Cl মাইনাস উৎপন্ন করে। ঠিক আছে, এবারে এই যে অ্যাসিড, এই অ্যাসিড দুই প্রকারের হয়, এক মৃদু অ্যাসিড আর হলো তীব্র অ্যাসিড। যদি কোনো অ্যাসিড লঘু জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে, তাহলে আমরা তাদের বলবো তীব্র অ্যাসিড। ঠিক আছে, আর মৃদু অ্যাসিড কাদের বলবো? যেসব অ্যাসিড লঘু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন দেবে না। ঠিক আছে, কিছু H তাদের মধ্যে থাকবে, সম্পূর্ণ বিয়োজিত হবে না, তাদেরকে আমরা মৃদু অ্যাসিড বলবো। যেমন দেখো, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি HCl, এর সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে H প্লাস Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। কিন্তু মৃদু অ্যাসিডের ক্ষেত্রে দেখো CH3COOH, এখানে কিন্তু সমস্ত হাইড্রোজেন H প্লাস আয়ন রূপে জলীয় দ্রবণে বেরিয়ে আসবে না। ঠিক আছে, এখানে কিছুটা পরিমাণ ভেঙে যাবে। যেমন এখানে তৈরি হবে CH3COO মাইনাস প্লাস H প্লাস। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যাবে না। তাহলে এদেরকে আমরা কি বলবো? মৃদু অ্যাসিড। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, এখানে এক্সট্রা টপিক হিসেবে কিছু তোমাদের কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে, তাদের সেই সমস্ত অ্যাসিডের নাম দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, আর তারা কি ধরনের অ্যাসিড, মৃদু অ্যাসিড নাকি তীব্র অ্যাসিড, সেই সমস্ত এখানে লিস্ট ডাউন করে দেওয়া আছে। তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে এই সমস্তটাই দেখে নেবে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ক্লাস শেষে তোমরা অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন করবে। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। বলেছে জলের অণুর সাথে H প্লাস আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করে। জলের অণু মানে H2Oর সাথে H প্লাস আয়ন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? অপশন দেওয়া আছে H2O প্লাস, H3O প্লাস, H3O2 প্লাস, নাকি OH মাইনাস আয়ন। জলের অণুর সাথে H প্লাস আয়ন যুক্ত হয়ে যেটা উৎপন্ন হবে সেটা হলো H3O প্লাস আয়ন। ঠিক আছে, অপশন নাম্বার হয়ে যাবে বি, রাইট আনসার। তাহলে জলের অণুর সাথে H প্লাস আয়ন যুক্ত হয়ে H3O প্লাস আয়নই উৎপন্ন করবে। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। বলেছে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয় তাদের আমরা কি বলি? যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেবে, ঠিক আছে, অথবা অ্যানায়ন, এখানে মাইনাস দেওয়া আছে দেখো, ঋণাত্মক, তাহলে OH মাইনাস আয়ন দেবে কারা? কোন সমস্ত যৌগ? অপশন দেওয়া আছে ক্ষার, অ্যাসিড, লবণ, নাকি কোনোটিই নয়। আমরা অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম এটি জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেবে,
আর ক্ষার কি দিবে, জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেবে। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয় তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে সংজ্ঞা হিসেবে দেওয়া আছে আর্হেনিয়াসের মতানুসারে যেসব যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষার বলি। ঠিক আছে, কেবলমাত্র OH মাইনাস আয়ন উৎপন্ন করবে অ্যানায়ন রূপে। এবারে এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো NaOH Na প্লাস আর OH মাইনাস আয়নে ভেঙে গেল। এই ক্ষারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি কি, মৃদু ক্ষার আর তীব্র ক্ষার। মৃদু ক্ষার হলো সেই সমস্ত ক্ষার যে সমস্ত ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে না। আর তীব্র ক্ষার হলো সেই সমস্ত ক্ষার যেগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, যেমন দেখো এখানে NaOH Na প্লাস OH মাইনাস সম্পূর্ণরূপে OH মাইনাসে ভেঙে গিয়েছে, কিন্তু এখানে মৃদু ক্ষারের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে ক্ষারটি বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে না, অর্থাৎ কম পরিমাণে OH আয়ন উৎপন্ন করবে। চলো নেক্সট বলেছে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। তাহলে কি বলেছে, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইডগুলি অথবা হাইড্রোক্সাইডগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যদি লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে আরেকটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো গিয়ে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এটার মানে কি, এই যে আমি বললাম সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় সেই সমস্ত ক্ষারককে আমরা ক্ষার বলে থাকি, আর যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় না তাদের কিন্তু আমরা ক্ষার বলতে পারবো না। বুঝতে পারলে? তাহলে এটা বলা যেতে পারে যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। চলো নেক্সট দেখো এখানেও সেম দেওয়া আছে, কিছু বেসের নাম দেওয়া আছে, তাদের ফর্মুলা দেওয়া আছে এবং তারা কি ধরনের বেস, মৃদু নাকি তীব্র সেটা দেওয়া আছে। তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে এই বক্সটি কিন্তু দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে HCl H2SO4 ইত্যাদি অ্যাসিড H প্লাস আয়ন উৎপন্ন করে। এখানে আয়ন হবে, আয়ন উৎপন্ন করে। অপশন দেওয়া আছে তরল অ্যামোনিয়া দ্রাবকে, জলীয় দ্রাবকে, কার্বন ডাইসালফাইড দ্রাবকে নাকি অ্যালকোহল দ্রাবকে। দেখো এগুলো HCl H2SO4 এটা কি, এটা হলো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যাসিডগুলি H প্লাস আয়ন উৎপন্ন করে কোথায়, জলীয় দ্রবণে। এটা আমরা পড়েছি অ্যাসিডের সংজ্ঞায়, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়। এই লিটমাসের বর্ণ কি হয় কোন দ্রবণে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ঠিক আছে, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হবে। অপশন দেওয়া আছে লাল, নীল, হলুদ নাকি সবুজ। এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, লাল। কিভাবে মাথায় রাখবে, দেখো অ্যাসিড যদি তোমার হাতে পড়ে বা শরীরে কোনো জায়গায় পড়ে তাহলে কিন্তু সেই জায়গাটি লাল হয়ে যায়, মানে পুড়ে পুড়ে যায় হালকা। সেখানে কি রঙের হবে, তখন লাল রং দেখা যাবে, লাল রঙের হয়ে যাবে। ত্বকের মধ্যে যদি পড়ে তাহলে ত্বকের সেই জায়গাটি লাল রঙের হয়ে যাবে। এভাবে মাথায় রাখবে যে অ্যাসিড দ্রব্যে যদি আমরা লিটমাস পেপারকে ডুবিয়ে দিই তাহলে লিটমাস পেপার লাল রঙের হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সটে দেখো একটি ইম্পর্টেন্ট চার্ট দেওয়া আছে তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট চার্ট, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। দেখো এখানে নির্দেশক দেওয়া আছে কিছু, লিটমাস দেওয়া আছে, মিথাইল অরেঞ্জ, ফেনলফথ্যালিন আর হলো মিথাইল রেড। ঠিক আছে, এগুলো অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে আর প্রশমন দ্রবণে কি রং দেখাবে সেটা তোমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখো লিটমাস অ্যাসিড দ্রবণে লাল দেখাবে, ক্ষার দ্রবণে নীল হয়ে যাবে আর প্রশম দ্রবণে বেগুনি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য লিটমাস। এবারে অ্যাসিডেরটা যেমন আমরা মনে করলাম যে অ্যাসিড যদি আমাদের ত্বকে কোনো জায়গায় পড়ে তাহলে সেই জায়গাটি লাল হয়ে যাবে, আমরা এইভাবে মনে রাখবো যে লিটমাস অ্যাসিড দ্রবণে লাল রং দেখায়। এবারে ক্ষার দ্রবণে কি দেখাবে, ক্ষারকে আমরা কি বলি, বেস বলে থাকি। ঠিক আছে, ক্ষারকে আমরা বেস বলি। এবারে নীলের ইংলিশ কি, নীলের ইংলিশ হলো ব্লু। তাহলে এইভাবে মাথায় রাখবে যে লিটমাস বেসে ব্লু কালার দেখাবে, মানে ক্ষার দ্রবণে নীল কালার দেখাবে। ঠিক আছে, এগুলো ছোট ছোট কিছু ট্রিক, এভাবে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। আর প্রশম দ্রবণে হয়ে যাবে বেগুনি। ঠিক আছে, সাধারণত তোমাদের যদি কোশ্চেন আসে তাহলে অ্যাসিড দ্রবণে আর ক্ষার দ্রবণে এই দুইয়ের মধ্যে থেকেই যে কোনো একটা দিতে পারে। এবারে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে গোলাপি লাল দেখাবে, ক্ষার দ্রবণে হলুদ দেখাবে আর প্রশম দ্রবণে কমলা দেখাবে। ফেনলফথ্যালিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন হয়ে যায়, ক্ষার দ্রবণে লালচে বেগুনি আর প্রশম দ্রবণে বর্ণহীন। মিথাইল রেড অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে হলুদ আর প্রশম দ্রবণে কমলা হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়। দেখো সেই চার্ট থেকেই কোশ্চেন এসে গেল, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে। অপশন আছে কমলা, হলুদ, লাল নাকি বেগুনি। এটা তোমরা নিজেরাই আগে আনসার করো, আমি তোমাদের মাত্রই বলে দিলাম। এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, হলুদ। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ হলুদ রঙের দেখা যায়। দেখো এখানে মিলিয়ে নেই, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জ দেখো হলুদ রঙের দেখায়। ঠিক আছে,
মিথাইল অরেঞ্জের বর্ণ হয়ে যায় হলুদ। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয়। যখন পেট্রোলিয়াম তোলা হয়, উৎপাদন করা হয়, তখন কিন্তু পেট্রোলিয়াম পরিশোধিত অবস্থায় থাকে না। এই পেট্রোলিয়ামকে শোধন করার জন্য আমরা নিচের কোন যৌগটি ব্যবহার করে থাকি? অপশন দেওয়া আছে NaOH, HCl, COH, Hol2 নাকি HNO3। এখানে NaOH কে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বলবো, HCl কে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো, CaOH Hol2 কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলবো, আর HNO3 কে আমরা নাইট্রিক অ্যাসিড বলবো। রাইট আনসার আমাদের কি হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। পেট্রোলিয়াম শোধনে আমরা NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে, চলো নেক্সট TNT বিস্ফোরক। ঠিক আছে, TNT বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছ TNT বিস্ফোরক, এই TNT বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হবে? অপশন আছে HCl, HNO3, H2SO4 নাকি NaOH। এখানে দেখো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 হলো নাইট্রিক অ্যাসিড, H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু সকলেই অ্যাসিড। আর NaOH হলো কি ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের রাইট আনসার কি হবে? TNT বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় TNT বিস্ফোরক প্রস্তুতিতে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড H2 উৎপন্ন করে। কার সাথে বিক্রিয়া করে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড H2 বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? অপশন দেওয়া আছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, নাকি জিঙ্কের সাথে বিক্রিয়া করে, নাকি কপারের সাথে বিক্রিয়া করে, নাকি এফির সাথে বিক্রিয়া করে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, Mg এর সাথে বিক্রিয়া করে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড মানে HNO3 সেটা কি হতে হবে? শীতল আর লঘু হতে হবে। শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড Mg ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করবে। নেক্সট স্লাইডে আমরা রিঅ্যাকশনটা দেখব। এখানে দেখা বলেছে Mg 2 মোল HNO3 এর সাথে বিক্রিয়া করে MgNO3 হোল্ডওয়াইজ ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, যেটা উড়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। আমরা মাত্রই দেখলাম নির্দেশক হিসেবে আমরা কি কি ব্যবহার করে থাকি। অপশন দেওয়া আছে খাবার সোডা, লেবুর রস, মিথাইল অরেঞ্জ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, মিথাইল অরেঞ্জ। আমরা সেখানে কি কি পড়লাম নির্দেশক হিসেবে? আগের চারটিতে ফেনলফথ্যালিন পড়েছি, লিটমাস পেপার পড়েছি, মিথাইল অরেঞ্জ পড়েছি, আর মিথাইল রেড পড়েছি। খাবার সোডা পড়িনি, লেবুর রসও পড়িনি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটও পড়িনি। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। দেখো আমরা 10টি প্রশ্ন করে নিয়েছি। এই 10টি প্রশ্নের মধ্যে তোমাদের কার কার সবগুলোই ঠিক হয়েছে তোমরা অবশ্যই এখনই কমেন্টে জানাও, আর কার কার কোন জায়গায় ভুল হয়েছে তোমরা সেই কোশ্চেনগুলো মার্ক করে রাখো। ভিডিও দেখার শেষে, ক্লাস দেখার শেষে তোমরা কি করবে, সেই যে টপিকগুলো তোমাদের ভুল হয়েছে সেই টপিকগুলো আরেকবার রিভিশন করে নেবে। আর যদি এখনও পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো 11 নম্বর প্রশ্ন দেখব। বলেছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো। অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এমন একটি ধাতু হলো। অপশন আছে কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম নাকি আয়রন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করবে, আর উভয়ের সাথে বিক্রিয়া করেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। দেখো নেক্সট স্লাইডে আমরা রিঅ্যাকশন দুটো দেখব। এখানে বলেছে জিঙ্ক অ্যাসিডের সাথে H2SO4 অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখো ZnSO4 আর হলো H2 গ্যাস উৎপন্ন করলো। আর এখানে কি করলো, জিঙ্ক NaOH এর সাথে বিক্রিয়া করে Na2ZnO2 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। তাহলে জিঙ্ক হলো এমন একটি কি, জিঙ্ক হলো এমন একটি ধাতু যা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়। এই যে তোমরা টেস্ট টিউবে দেখতে পাচ্ছ এখানে বাদামি রঙের একটা বলয়, ঠিক আছে, এটা রিং হয়ে যায়। তোমরা যখন টেস্ট টিউবে দেখবে তখন টেস্ট টিউবের চারপাশে রিংয়ের মতন দেখা যাবে, এর জন্য একে ব্রাউন রিং বলা হয়। এই বাদামি রঙের বলয়, ঠিক আছে, এই বলয় পরীক্ষার সাহায্যে আমরা নিচের কোন যৌগটিকে শনাক্ত করতে পারি? অপশন আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড, HNO3 হলো নাইট্রিক অ্যাসিড, নাকি NaOH হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। আর এই কোশ্চেনটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলয় পরীক্ষা, বলয় পরীক্ষার সাহায্যে আমরা নাইট্রেট আয়নকে শনাক্ত করি। আর এই নাইট্রেট আয়ন দেখো একমাত্র HNO3-তে আছে। HNO3 যদি ভেঙে যায় তাহলে H প্লাস প্লাস NO3 মাইনাসে পরিণত হয়, আর এই NO3 মাইনাসকে আমরা নাইট্রেট আয়ন বলে থাকি। বুঝতে পারলে? চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে প্রশম দ্রবণের পিএইচ কত? প্রশম দ্রবণের পিএইচ কত? অপশন আছে 5, 8, 7 নাকি 12। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা সকলেই দিয়েছো, আর খুব ইজি কোশ্চেন, ছোটবেলার থেকেই আমরা এটা পড়ে আসছি। প্রশম দ্রবণের পিএইচ হলো 7। প্রশম দ্রবণের এক্সাম্পল যেমন হলো H2O। ঠিক আছে, প্রশম দ্রবণের এক্সাম্পল হলো H2O যার পিএইচ হলো 7। এবারে এই পিএইচ স্কেলে মাঝখানে থাকে 7, 7-এর থেকে যদি কম হয় তাহলে আমরা এটাকে অ্যাসিডিক বলি,
ঠিক আছে। আর যদি 7-এর থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে কি বলি, বেসিক বলি। বুঝতে পারলে? তাহলে 7 হলো মাঝে, আর 7কে আমরা প্রশম দ্রবণ বলবো, যার পিএইচ 7। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন। বলেছে চাষের জমির আম্লিকতা বৃদ্ধি পেলে প্রয়োগ করা হয়। চাষের জমির যদি অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে আমরা সেই জমিতে কি প্রয়োগ করব? অপশন আছে চুন, গোবর, সোডা নাকি ব্লিচিং পাউডার। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, চুন। ঠিক আছে, তোমরা যারা যারা কৃষিকাজ দেখেছো, চাষের জমির মধ্যে যদি আম্লিকতা বেড়ে যায়, বিভিন্ন টেস্ট করা হয় সেই চাষের জমির, সেখানে যদি দেখা যায় যে চাষের জমির আম্লিকতা বেড়ে গিয়েছে তাহলে সেই জমিতে কিন্তু চুন দেওয়া হয়। চুন দিয়ে কি করা হয়, এই যে আম্লিকতা ভাবটা রয়েছে এটাকে প্রশমিত করা হয়, কারণ চুন হলো এক ধরনের ক্ষার। এই ক্ষার অতিরিক্ত অম্লকে প্রশমন করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন। বলেছে আম্লিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে। আম্লিক অক্সাইড, ঠিক আছে, অ্যাসিডিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? অপশন আছে ক্ষার, অ্যাসিড, লবণ নাকি হাইড্রোজেন গ্যাস। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, অ্যাসিড। আম্লিক অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যাসিড উৎপন্ন করবে। চলো নেক্সট, এখানে দেখো বলে দেওয়া আছে যে আম্লিক অক্সাইড কি, ক্ষারীয় অক্সাইড কি, আর উভধর্মী অক্সাইড কি। দেখো আম্লিক অক্সাইড বলেছে যেসব ধাতব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার ও ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, তাদের আমরা আম্লিক অক্সাইড বলি। তাহলে আম্লিক অক্সাইডগুলি জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে, আর ক্ষার অথবা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে, তাদের আমরা কি বলে থাকি? আম্লিক অক্সাইড। যেমন এক্সাম্পল দেওয়া আছে CO2 কার্বন ডাইঅক্সাইড আর SO2 সালফার ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট, CO2 তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। CO2 হলো একটি আম্লিক অক্সাইড, মনে রাখবে। নেক্সট বলেছে ক্ষারীয় অক্সাইড, যেসব অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। তাহলে অ্যাসিডিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, ক্ষারীয় অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। এবং অ্যাসিডের সাথে, এখানে অ্যাসিড লেখা হয়ে গেছে, এখানে অ্যাসিড হবে, ঠিক আছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, তাদের আমরা ক্ষারীয় অক্সাইড বলবো। যেমন CaO ক্যালসিয়াম অক্সাইড অথবা Na2O সোডিয়াম অক্সাইড। ঠিক আছে, এবারে উভধর্মী অক্সাইড কি বলেছে? উভধর্মী অক্সাইড হলো যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করেই লবণ আর জল উৎপন্ন করবে, তাদের আমরা উভধর্মী অক্সাইড অথবা অ্যাম্ফোটেরি অক্সাইড বলে থাকি। এই অ্যাম্ফোটেরি অক্সাইড বা উভধর্মী অক্সাইডের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হলো ZnO আর Al2O3। ঠিক আছে, এছাড়াও রয়েছে কিন্তু তোমাদের এগুলো মনে রাখলেই চলবে, ZnO আর Al2O3। ঠিক আছে, তাহলে আম্লিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে আর ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল। ক্ষারীয় অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে আর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল। উভধর্মী অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ আর জলই উৎপন্ন করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এখানে পিরিয়ডিক টেবিল দেওয়া আছে। আশা করছি তোমরা এই 20টি পর্যন্ত মুখস্থ করেছো। যারা যারা মুখস্থ করোনি তোমরা অবশ্যই মুখস্থ করো, আর যারা মুখস্থ করেছো তোমরা অবশ্যই কমেন্টে একটি থাম্ব দিয়ে লেখো যে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই 20টি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতেই হবে। এবারে এখানে দেখো বিভিন্ন কালারে এই পিরিয়ডিক টেবিলকে সাজানো হয়েছে, নীল কালার, হলুদ কালার আর হলো লাল কালারের। দেখো নীল কালার যেগুলো সেগুলো হলো বেসিক অক্সাইড, আর হলুদ কালারের যেগুলো দেওয়া আছে সেগুলো হলো অ্যাম্ফোটেরিক অক্সাইড, আর লাল কালারের যেগুলো দেওয়া আছে সেগুলো হলো অ্যাসিডিক অক্সাইড। এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, নীল কালারের যে যে মৌলগুলো রয়েছে সবাই বেসিক অক্সাইড তৈরি করবে। আর লাল কালারের যে সমস্ত মৌল, যেমন ব্রোমিন দেওয়া আছে, কার্বন দেওয়া আছে, নাইট্রোজেন, অক্সিজেন, এরা কিন্তু কি তৈরি করবে? অ্যাসিডিক অক্সাইড তৈরি করবে। আর হলুদ কালারের যেগুলো দেওয়া আছে তারা অ্যাম্ফোটেরিক অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, বা উভধর্মী অক্সাইড তৈরি করবে। বুঝতে পারলে? এটা তোমরা চারটা শুধু একবার চোখ বুলিয়ে নেবে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলছে সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণ। সালফার ডাই অক্সাইড SO2 জলীয় দ্রবণ কি? মাত্রই বললাম, আম্লিক হবে, ক্ষারীয়, প্রশম নাকি উভধর্মী? খুব ইজি কোশ্চেন, রাইট আনসার হয়ে যাবে আম্লিক। সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয়। CO2 আর হলো SO2 দুই কিন্তু আম্লিক প্রকৃতির। নেক্সট 17 নম্বর প্রশ্ন। বলেছে একটি আম্লিক লবণ হলো, আম্লিক লবণ বা অ্যাসিডিক সল্ট কোনটি? অপশন আছে Na2SO4, CaCl2, NaHSO4 নাকি PbOHCl। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, কারণ এখানে Na2SO4 একটি নিউট্রাল সল্ট। ঠিক আছে, CaCl2 একটি নিউট্রাল সল্ট, PbOHCl এটি একটি বেসিক সল্ট। শুধুমাত্র বাকি থাকলো আমাদের সি, NaHSO4, এটি হলো একটি অ্যাসিডিক সল্ট বা আম্লিক লবণ। ঠিক আছে, এবারে আম্লিক লবণ কাকে বলে দেখো, নেক্সট স্লাইডে দেওয়া আছে। বলেছে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক রূপে প্রতিস্থাপিত হলে যে লবণ উৎপন্ন করে তাকে আমরা কি বলে থাকি? আম্লিক লবণ বলে থাকি। তাহলে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু অথবা ধাতু মূলক দ্বারা আংশিকভাবে যদি প্রতিস্থাপিত হয় তাহলে সেই সমস্ত লবণকে আমরা আম্লিক লবণ বলে থাকি। যেমন এখানে দেখো H2SO4 ছিল, H2SO4,
এখানে H2SO4 এর মধ্যে এই H2 দুটো হাইড্রোজেন যে রয়েছে, এই দুটো হাইড্রোজেনকে কিন্তু প্রতিস্থাপিত করা যায়। কিন্তু এখানে কি হচ্ছে যে একটি ধাতু Na সোডিয়াম এই H2SO4 এর একটি মাত্র হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে যে লবণ তৈরি করলো সেটা হলো NaHSO4, আর এই লবণটি হবে এক ধরনের আম্লিক লবণ। একইভাবে ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে দেখো কোনো ক্ষারকের সমস্ত হাইড্রক্সিল মূলক OH- যে মূলক রয়েছে, আয়ন রয়েছে, সেই হাইড্রক্সিল মূলক অ্যাসিড দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত না হয়ে আংশিক রূপে যদি প্রশমিত হয়ে যায়, তাহলে যে লবণ উৎপন্ন করবে সেই লবণকে আমরা কি বলবো, এখানে আম্লিক লবণ হবে না, ক্ষারীয় লবণ হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে CaCO3 দেওয়া আছে, ZnOHCl- দেওয়া আছে। এখানে দেখো OH- কিন্তু পুরোপুরি প্রশমিত হয়নি, একটি OH- এখনও রয়েছে। এবারে এখানে দেখো আরেকটি ভুল একটু দেওয়া আছে, আমি তোমাদের এটা ঠিক করে দেবো পিডিএফটি। ঠিক আছে, এখানে আম্লিক হবে না, এখানে শমিত লবণ হবে। ঠিক আছে, শমিত লবণের ক্ষেত্রে দেখো আমি তোমাদের পিডিএফটি ঠিক করে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। দেখো শমিত লবণের ক্ষেত্রে কি বলেছে, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে যদি প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে যে লবণ উৎপন্ন করে তাদের আমরা কি বলে থাকি, কি বলবো, তাদের শমিত লবণ বলবো। যেমন NaCl দেওয়া আছে, তাহলে NaCl হলো এক ধরনের শমিত লবণ। বুঝতে পারলে, আম্লিক লবণে হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে না, আংশিক রূপে হবে। ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে OH- বা হাইড্রক্সিল মূলক যে রয়েছে সেটি সম্পূর্ণরূপে প্রশমিত হবে না, আংশিক রূপে প্রশমিত হবে। আর শমিত লবণের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু, মানে কোনো অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যাবে। বুঝতে পারলে, চলো নেক্সট দেখো এখানে দেওয়া আছে NaOH প্লাস H2SO4, এই দুইয়ের বিক্রিয়ায় NaOH হলো একটি ক্ষার আর H2SO4 হলো একটি অ্যাসিড। ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়। এখানে দেখো NaOH প্লাস H2SO4 বিক্রিয়া করে NaHSO4 একটি লবণ তৈরি করলো আর H2SO4 জল তৈরি করলো। ঠিক আছে, এখানে NaHSO4 যদি ভেঙে যায় তাহলে Na প্লাস H প্লাস SO4 2- তৈরি করবে। ঠিক আছে, বা উৎপন্ন হবে। এবারে এই যে আমরা বিজ্ঞানী আরেনিয়াসের নাম শুনলাম, সেই আরেনিয়াসের মতে যেসব লবণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন সহ অন্য ক্যাটায়ন, দেখো এই Na+ আরেকটা ক্যাটায়ন, H+ আরেকটা ক্যাটায়ন, এখানে বলেছে H+ আয়ন সহ আরও একটি অন্য ক্যাটায়ন ও OH- আয়ন ছাড়া, OH- আয়ন থাকবে না, OH- আয়ন ছাড়া অন্য অ্যানায়ন উৎপন্ন করে। এখানে অ্যানায়ন যেটা উৎপন্ন করেছে সেটা হলো SO4 2-, সেই সমস্ত লবণকে আমরা কি বলবো, আম্লিক লবণ বলবো। তাহলে যে সমস্ত লবণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন ক্যাটায়ন, ঠিক আছে, হাইড্রোজেন ক্যাটায়ন সহ অন্য ক্যাটায়ন এবং OH- আয়ন ছাড়া অন্য অ্যানায়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা আম্লিক লবণ বলবো। দেখো এখানে আরেকটা চার্ট দেওয়া আছে, এখানে লেখা আছে অ্যাসিডিক, বেসিক এবং নিউট্রাল সল্টস, মানে আম্লিক লবণ, ক্ষারীয় লবণ এবং নিউট্রাল বা শমিত লবণ আমরা কিভাবে তৈরি করতে পারবো। দেখো এখানে যদি স্ট্রং অ্যাসিড আর হলো স্ট্রং বেস যদি বিক্রিয়া করানো হয়, তাহলে আমরা এখানে নিউট্রাল সল্ট বা শমিত সল্ট পাবো। ধরো দুজন সাইকেল চালায়, ঠিক আছে, দুজনেরই ক্ষমতা একই, দুজন সেম স্পিডেই সাইকেল চালাতে পারে। এবারে তারা দুজনই কি স্ট্রং, তাদের দুজনের মধ্যেই যদি রেস করানো হয় তাহলে কিন্তু কেউই আগে যেতে পারবে না, কারণ দুজনের একদম সব কিছুই সেম, তাদের সাইকেল সেম, তাদের শক্তি সেম, তাদের চালানোর স্পিডও সেম, তাহলে কি কেউ ফার্স্ট কেউ সেকেন্ড হতে পারবে না, তাহলে সেটা হয়ে যাবে নিউট্রাল কেস। এবারে যদি স্ট্রং অ্যাসিড আর উইক বেস হয়, স্ট্রং একজন যদি স্ট্রং থাকে আর একজন যদি উইক থাকে, তাহলে যে স্ট্রং সে ফার্স্ট হয়ে যাবে। এখানে দেখো স্ট্রং অ্যাসিড যেহেতু দেওয়া আছে, সেক্ষেত্রে উইক বেসের সাথে বিক্রিয়া করার পর সেখানে অ্যাসিডিক সল্ট উৎপন্ন হবে, যে লবণটি উৎপন্ন হবে সেটি হবে আম্লিক। এবারে সেম একইভাবে যদি অ্যাসিডটি উইক হয় আর বেস যদি স্ট্রং হয়, তাহলে সেখানে বেসিক সল্ট উৎপন্ন হবে। আর যদি দুজনেই দুর্বল হয়, মানে দুজনেই শক্তিশালী, যেরকম কেস সেরকম দুজনেই যদি দুর্বল হয়, তাহলে কিন্তু সেখানে নিউট্রাল সল্ট উৎপন্ন হবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন বলছে প্রশমন বিক্রিয়াটি ঘটে। প্রশমন বিক্রিয়া কার মধ্যে ঘটবে? অপশন দেওয়া আছে অ্যাসিড ও ধাতুর মধ্যে, ক্ষার ও ধাতুর মধ্যে, অ্যাসিড ও ক্ষারের মধ্যে, নাকি অ্যাসিড ও লবণের মধ্যে। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাসিড ও ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়াটি হয়ে থাকে। কারণ আমরা পড়লাম যে চাষের জমিতে যদি আম্লিকতা বেড়ে যায়, তাহলে আমরা সেখানে ক্ষার প্রয়োগ করি, সেই ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে দেয়। ঠিক আছে, ঠিক একইভাবে যদি পুকুরের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে পুকুরেও কিন্তু চুন জল প্রয়োগ করা হয়। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছে পাচক রসের একটি উপাদান হলো। পাচক রস কি? আমাদের যে ডাইজেস্টিভ জুস রয়েছে, আমাদের খাবার হজম করার জন্য আমাদের বিভিন্ন অর্গান থেকে, বিভিন্ন অঙ্গ থেকে যে সমস্ত রস বেরোয়, সেই সমস্ত রসকে আমরা পাচক রস বলে থাকি। এই পাচক রসের মধ্যে কোন অ্যাসিডটি থাকে? অপশন দেওয়া আছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, নাকি HCOOH ফর্মিক অ্যাসিড।
এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পাচক রসের মধ্যে। এবারে তোমরা জানাও যে কোন অঙ্গ থেকে HCl নির্গত হয়। আমাদের এলিমেন্টারি ক্যানাল যে রয়েছে সেই এলিমেন্টারি ক্যানালের স্টোমাকের কোন অংশ থেকে এই HCl নির্গত হয়, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলছে একটি ক্ষারকীয় লবণ নিচের কোনটি ক্ষারকীয় লবণ? অপশন আছে NaHSO4, Na2SO4, CaCl2 নাকি PbOHCl। এটা তোমরা সকলেই আনসার দিতে পারবে, কারণ হয়ে গেল প্রথমেই, এটা কিন্তু আমরা আগেই করে নিয়েছি বলতে গেলে। দেখো NaHSO4 এখানে H প্লাস একটি রয়েছে, H প্লাস আয়ন, তার জন্য এটা হয়ে যাবে আম্লিক সল্ট, ঠিক আছে, অ্যাসিডিক সল্ট। তারপরে Na2SO4 এটি হয়ে যাবে কি নিউট্রাল সল্ট। CaCl2 এটি একটি নিউট্রাল সল্ট। আর এখানে দেখো PbOHCl মাইনাস, এখানে কিন্তু একটি OH মাইনাস আয়ন রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্ষারীয় লবণ অথবা বেসিক সল্ট। ঠিক আছে, তোমরা সকলেই সাবস্ক্রাইব করেছো চ্যানেলটিকে? এখনও করে না থাকলে অবশ্যই লাল বাটন দিয়ে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে বলেছে PbOH হোল টুয়াইস প্লাস HNO3, এটি হলো একটি ক্ষার আর এটি হলো একটি অ্যাসিড। এই দুইয়ের বিক্রিয়ায় দেখো এখানে তৈরি হচ্ছে PbOHNO3 প্লাস H2O। এখানে PB দেখো PB2 প্লাসে ভেঙে গেল, OH মাইনাসে ভেঙে গেল, আর NO3 মাইনাসে ভেঙে গেল। ঠিক একইভাবে যেভাবে আমরা আম্লিক সল্টের আরেনিয়াসের মতে আম্লিক সল্ট কাকে বলে সেটা পড়লাম, ঠিক একইভাবে আরেনিয়াসের মতে যেসব লবণ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন ছাড়া H প্লাস আয়ন উৎপন্ন করবে না, আম্লিক লবণ OH মাইনাস আয়ন উৎপন্ন করেনি, ক্ষারীয় লবণ H প্লাস আয়ন উৎপন্ন করবে না, ঠিক আছে, H প্লাস আয়ন ছাড়া অন্য ক্যাটায়ন উৎপন্ন করবে এবং OH মাইনাস আয়ন সহ, ঠিক আছে, আয়ন সহ অন্য অ্যানায়ন উৎপন্ন করবে, সেই সমস্ত লবণকে আমরা ক্ষারীয় লবণ বলবো। তাহলে আম্লিক লবণ ছিল কি H প্লাস আয়ন সহ অন্য ক্যাটায়ন, আর OH মাইনাস আয়ন ছাড়া অন্য অ্যানায়ন উৎপন্ন করবে। আর ক্ষারীয় লবণের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো, H প্লাস আয়ন ছাড়া অন্য ক্যাটায়ন আর OH মাইনাস আয়ন সহ অন্য অ্যানায়ন উৎপন্ন করবে। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটির জলীয় দ্রবণের পিএইচ এর মান সর্বোচ্চ হবে? পিএইচ সর্বোচ্চ হবে মানে পিএইচ সব থেকে বেশি হবে, মানে বেসিক প্রকৃতির বা ক্ষারীয় প্রকৃতির হবে। অপশন আছে KCl, NaCl, Na2CO3 নাকি CuSO4। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, Na2CO3 হলো এর পিএইচ সব থেকে বেশি হয়। ঠিক আছে, পিএইচ 7 থেকে বেশি হয়। কি কেন বেশি হয় সেটা দেখো, বলেছে Na2CO3 হলো NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং H2CO3 মানে কার্বনিক অ্যাসিড এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ। এই লবণটির জলে আর্দ্র বিশ্লেষণ ঘটলে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে দেখো, যদি আমরা NaOH এবং H2CO3 মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং কার্বনিক অ্যাসিডের রিয়াকশন করাই, সেক্ষেত্রে NaOH হলো স্ট্রং বেস আর H2CO3 হলো উইক অ্যাসিড। এবারে আমরা পড়লাম যে স্ট্রং বেস আর উইক অ্যাসিড যে তীব্র প্রকৃতির হবে, যদি অ্যাসিড তীব্র প্রকৃতির হয় তাহলে অ্যাসিডিক সল্ট তৈরি হবে, আর যদি বেস তীব্র প্রকৃতির হয় তাহলে বেসিক সল্ট উৎপন্ন হবে। তাহলে আমাদের এখানে দেখো বেসটা কিন্তু স্ট্রং, ঠিক আছে, তাই এটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষণ যদি হয় তাহলে একটি ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করবে, কারণ সেখানে অ্যাসিডের পাওয়ার কিন্তু কম, বেসের পাওয়ার বেশি। এবারে যদি বেসের পাওয়ার বেশি হয় তাহলে আমরা জানি পিএইচ স্কেলে পিএইচ 7 থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন বলছে ব্রাইন দ্রবণ হলো, ব্রাইন সলিউশন কি? অপশন আছে 28% NaCl দ্রবণ, 28% CaCl2 দ্রবণ, 15% NaCl দ্রবণ নাকি 15% CaCl2 দ্রবণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো বলেছে ব্রাইন দ্রবণ, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 28% NaCl এর দ্রবণকে আমরা ব্রাইন দ্রবণ বলবো। ঠিক আছে, 28% মাথায় রাখবে, 15% নয়, 28% NaCl দ্রবণকে আমরা ব্রাইন সলিউশন বলি। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে কাপড় কাচা সোডা নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট, স্টামাক দিয়ে রাখো। কতবার যে এই কোশ্চেনটি জিকে হিসেবেও আসে, তোমাদের বিজ্ঞানেও কিন্তু এই কোশ্চেনটি আসে। বলছে কাপড় কাচা সোডা নামে পরিচিত। অপশন আছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট নাকি ক্যালসিয়াম কার্বনেট। কাপড় কাচার সোডা সবার প্রথমেই সোডার থেকে আসবে সোডিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম হবে না, ক্যালসিয়াম হবে না। এবারে বাইকার্বনেট হবে নাকি কার্বনেট হবে, এখানে দুটোরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এবারে এখানে দেখো যে ট্রিকটা আমি তোমাদের দেবো সেটা হলো সোডিয়াম কার্বনেট আর বাইকার্বনেটের মধ্যে কোনটা কাপড় কাচা সোডা হবে। কাপড় কাচার প্রথমে কি আছে কা, এখানে দেখো কার্বনেটের প্রথমে কা আছে, এখানে কিন্তু কার্বনেটের প্রথমে কা আছে, কিন্তু এটা ধরবো না, বাইকার্বনেটটাকে টোটালটা হিসেবে ধরবো, এখানে কিন্তু বা দেওয়া আছে। তাই আমাদের কাপড় কাচা সোডার নাম হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। বুঝতে পারলে ট্রিকটি? এবারে নেক্সট দেখো বলেছে বেকিং সোডার রাসায়নিক নাম কি। অপশন দেওয়া আছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট নাকি ক্যালসিয়াম কার্বনেট। সেম এক্সাম্পল দেওয়া আছে এখানে, সেম অপশন দেওয়া আছে। এবারে সোডার থেকে সবার প্রথমে সোডিয়ামটা নাও, ক্যালসিয়াম হবে না, ক্যালসিয়াম কেটে দাও।
এবারে দেখো আমরা কার্বনেটে কাপড় কাচা, এবারে বাইকার্বনেটে বেকিং সোডা। এখানে দেখো সবার প্রথমে ব আসছে আর এখানেও ব আসছে, তাহলে বাইকার্বনেট বেকিং সোডা, কার্বনেট কাপড় কাচা। বুঝতে পারলে? তাহলে কাপড় কাচার প্রথমে কা, কার্বনেটের প্রথমে কা, সোডিয়াম কার্বনেট, এবারে বেকিং সোডার প্রথমে ব, বাইকার্বনেটের প্রথমে ব। বুঝতে পারলে? ভালো লেগেছে ট্রিকটি? একদম একদম কিন্তু এখন ভুলতে পারবে না তোমরা চাইলেও। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা কোন কোন যৌগগুলি ব্যবহার করে থাকি? অপশন দেওয়া আছে Na2CO3, NaHCO3, উভয়ই নাকি কোনোটি নয়। Na2CO3 হলো সোডিয়াম কার্বনেট আর NaHCO3 হলো সোডিয়াম বাইকার্বনেট। এই যে অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইজার, তোমরা দেখেছো যে বিভিন্ন অফিসে স্কুলে লাগানো থাকে। এই যন্ত্রে আমরা কি ব্যবহার করে থাকি? রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, উভয়ই। ঠিক আছে, Na2CO3 আর NaHCO3 উভয়ই ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট উভয়ই ব্যবহার করা হয়, আর উভয়ই CO2 উৎপাদনে সাহায্য করে, আর CO2-র উপস্থিতিতে কিন্তু আগুন নিভে যায়। সেই জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে এই দুই যৌগ ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডা এর রাসায়নিক নাম কি? অপশন দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড নাকি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। দেখো এখানেও সোডা বলেছে, সোডার থেকে সোডিয়াম, ক্যালসিয়াম হবে না, বেরিয়াম হবে না, ম্যাগনেসিয়াম হবে না, সোডার থেকে সোডিয়াম। এবারে কোস্টিক সোডা এটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড, মানে NaOH। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইডকে আমরা কি বলে থাকি? কস্টিক সোডা। তাহলে দেখো আমরা তিনটি সোডা বললাম, কাপড় কাচা সোডা, বেকিং সোডা, কস্টিক সোডা। সোডা মানে সোডিয়াম, এবারে কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট, বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, আর কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে বাতাসের CO2 গ্যাসকে শোষণে সক্ষম। বাতাসে যে CO2 গ্যাস রয়েছে, এই CO2 গ্যাসকে শোষণ করতে সক্ষম কোন যৌগটি? অপশন দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, উভয়ই নাকি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হাইড্রক্সাইড হলো NaOH, তারপর পটাশিয়াম হাইড্রক্সাইড হলো KOH, আর হলো সোডিয়াম ক্লোরাইড হলো NaCl। এবারে বলেছে বাতাসের CO2 গ্যাসকে বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করতে সক্ষম কোন যৌগটি? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, উভয়ই। সোডিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড উভয়ই বাতাসের CO2 গ্যাসকে শোষণ করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে কুইক লাইম বলা হয়। এখান থেকে কয়েকটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট। কুইক লাইম কাকে বলা হয়? অপশন আছে ক্যালসিয়াম অক্সাইডকে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে, ক্যালসিয়াম কার্বনেটকে নাকি ক্যালসিয়াম বাইকার্বনেটকে। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হলো CaOH হোল টুয়াইস। ঠিক আছে, তারপর হলো ক্যালসিয়াম কার্বনেট হলো CO3। ঠিক আছে, এখানে রাইট আনসার কি হবে তোমরা সকলেই আগে বলো। কুইক লাইম বলা হয়। আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কুইক লাইম বলে থাকি। এই কুইক লাইমকেই পোড়া চুনও বলা হয়। মাথায় রাখবে, ক্যালসিয়াম অক্সাইডই হলো কুইক লাইম আর ক্যালসিয়াম অক্সাইডই হলো পোড়া চুন। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO। এবারে এই পোড়া চুন থেকে আরেকটা চুন আছে, সেটা হলো কলিচুন। পোড়া চুন আর হলো কলিচুন। কলিচুনকে আমরা বলে থাকি স্লেক লাইম। এই যে পোড়া চুন রয়েছে বা ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা H2O মানে জল ইউজ করে থাকি, জলের সাথে বিক্রিয়া করাই ক্যালসিয়াম অক্সাইডের, তাহলে আমরা পোড়া চুন থেকে কি পাই? কলিচুন পাই। ঠিক আছে, তাহলে পোড়া চুন থেকে কলিচুন পাওয়ার জন্য আমাদের পোড়া চুনের সাথে জল মিক্স করতে হবে। আর কলিচুনকে বলা হয় স্লেক লাইম। কলিচুনের সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুয়াইস। এটিকে আমরা বলে থাকি কলিচুন। এবারে এই যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে CaCO3, এই CaCO3 কি করবে? লাইম ওয়াটার, লেবু জল যে রয়েছে সেই লেবু জলকে মিল্কি করে দেবে। ঠিক আছে, দুধের মতন দেখতে হবে যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে লেবু জলে দেওয়া হয়। বুঝতে পারলে? আর এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে কিভাবে? এই যে দেখো ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, কুইক লাইম রয়েছে বা পোড়াচুন, এই পোড়াচুনের সাথে যদি আমরা CO2 যুক্ত করি, দেখো CaO প্লাস CO2, এই দুইয়ের বিক্রিয়া আমরা পেয়ে যাব CaCO3 প্লাস O2। ঠিক আছে, এটি কি পোড়াচুনের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করি, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা পেয়ে যাই ক্যালসিয়াম কার্বনেট, যা লাইম ওয়াটারকে মিল্কি করে দেয়। ঠিক আছে, আমি আবার টোটাল ব্যাপারটা আরেকবার বলছি, শুনে নাও। কুইক লাইমকে আমরা পোড়াচুন বলি, কুইক লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড। কুইক লাইমের সাথে আমরা যদি জল যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাব কলিচুন। কলিচুনকে আমরা বলে থাকি স্লেক লাইম, যার সংকেত হলো CaOH হোল টুয়াইস। গেল, এবারে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো CaCO3, যা পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমের সাথে CO2 বা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায়। আর এই ক্যালসিয়াম কার্বনেট কি করবে? লাইম ওয়াটারকে মিল্কি করে দেবে। ঠিক আছে, এই পার্টটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে রাখবে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন বলেছে সোডা লাইম ড্যাশ ও ড্যাশের মিশ্রণ। খুব ইম্পর্টেন্ট, সোডা লাইম। ঠিক আছে, সোডা লাইম ড্যাশ ও ড্যাশের মিশ্রণ। অপশন দেওয়া আছে
NaOH প্লাস Cl সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের, তারপর NaOH প্লাস CaO সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের, নাকি NaCl সোডিয়াম ক্লোরাইড নাকি জিঙ্ক অক্সাইডের, নাকি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড আর CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইডের। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, NaOH প্লাস CaO। সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা কি বলে থাকি? সোডা লাইম। ঠিক আছে, তাহলে দেখো কুইক লাইম, স্লেক লাইম, সোডা লাইম, কনফিউশন কিন্তু। কুইক লাইম হলো পোড়া চুন, স্লেক লাইম হলো কলি চুন, আর সোডা লাইম হলো NaOH প্লাস CaO। ঠিক আছে, নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে কলি চুনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত শুষ্ক সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়, সেটি হলো। কলি চুন কোনটি? কলি চুন হলো CaOH হোল টু 22। ঠিক আছে, এই কলি চুনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, Cl2 বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা একটি ঝাঁঝালো গন্ধযুক্ত শুষ্ক সাদা গুঁড়ো পদার্থ পাবো। সেই পদার্থটি কি? অপশন আছে চুন, ক্যালসিয়াম কার্বনেট, ব্লিচিং পাউডার নাকি বেকিং পাউডার। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখলাম, আসতেই পারে কিন্তু। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকেও এই কোশ্চেনটি আসতে পারে। বলেছে কলিচুনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত শুষ্ক সাদা গুঁড়োর মতো পদার্থ উৎপন্ন হবে, সেটিকে আমরা বলবো ব্লিচিং পাউডার। ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখো রিয়াকশন দেওয়া আছে। এখানে CaOH হোল টু 22 যেটাকে আমরা কলিচুন বলবো বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি ক্লোরিনের আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পেয়ে যাবো CaOCl হোল টু 22। এটিকেই আমরা ব্লিচিং পাউডার বলে থাকি। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ব্লিচিং পাউডারের সংকেত আর ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়। আর ব্লিচিং পাউডার কিন্তু ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। ঠিক আছে, তাহলে ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl হোল টু 22। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা কলিচুনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা ব্লিচিং পাউডার পাই। আশা করি তোমরা সকলেই ব্লিচিং পাউডার দেখেছো, এখানে ছবিতেও দেওয়া রয়েছে। চলো নেক্সট, এখান থেকে আমাদের PYQ শুরু। খুব ইজি PYQ এসেছে, দেখাচ্ছি তোমাদের। সবার প্রথমে আমাদের স্তম্ভ মেলানো আছে। দেখো এখানে কম্পাউন্ড দেওয়া আছে CaO, NaOH, CaCl2 আর HNO3। আর ক্লাসিফিকেশনের মধ্যে দেওয়া আছে, বলতে হবে আমাদের যে কোনটি কি, অ্যাসিড, ক্ষার, ক্ষারক আর লবণ। তোমরা ভিডিওটি পজ করো, আগে নিজের আনসার বের করো, তারপর সলিউশন দেখবে। এটা এসেছে 2022 শিফট 1-এ। করেছো তোমরা? বের করেছো আনসার? ঠিক আছে, এবারে দেখো আমাদের কি হবে আনসার, আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। CaO হয়ে যাবে ক্ষারক। ঠিক আছে, CaO ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে ক্ষারক। তারপর NaOH হয়ে যাবে ক্ষার। NaOH জলে দ্রবীভূত হয়, NaOH এক ধরনের ক্ষারক, আর NaOH যেহেতু জলে দ্রবীভূত হয় তাই আমরা NaOH কে কি বলবো? ক্ষার বলবো। ঠিক আছে, CaCl2 হবে এক ধরনের লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড হলো লবণ। আর এখানে দেখো HNO3 আমরা জানি যে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো 1-এর সাথে B, 2-এর সাথে C, 3-এর সাথে D আর 4-এর সাথে E। ঠিক আছে, আমাদের রাইট আনসার হয়ে যাবে কি, দেখো এখানে কোথায় আছে 1-এর সাথে B, 1-এর সাথে B, C হবে না, B হবে না, 2-এর সাথে C, এটা হবে না। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো 32 নম্বর প্রশ্ন। আমাদের আর কিছু প্রশ্ন রয়েছে। দেখো বলেছে নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান? খাবার সোডা মাত্রই বললাম, খাবার সোডা অথবা বেকিং সোডা। অপশান দেওয়া আছে এখানে NaHCO3, NaCO3, NaCl নাকি HCl। এখানে সংকেতই ভুল দেওয়া আছে, Na2CO3 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে খাবার সোডার মূল উপাদান কি হবে বলো? খাবার সোডা অথবা বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং পাউডার আর হলো বাইকার্বনেট, একই জিনিস। এখানে সোডিয়াম বাইকার্বনেট হয়ে যায় আমাদের রাইট আনসার। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট, কার্বনেট কাপড় কাচা সোডা, বেকিং সোডা হয়ে যাবে বাইকার্বনেট। ঠিক আছে, চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন। বলেছে সালফিউরিক অ্যাসিড হলো, সালফিউরিক অ্যাসিড কি এক ক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় নাকি চতুক্ষারীয়? এটা এসেছে ANM GNM 2023-তে। আগের কোশ্চেনটিও এসেছে 2023-এ। 2023-এ আমাদের 3টি কোশ্চেন এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রাইট আনসার কি হয়ে যাবে? সালফিউরিক অ্যাসিড হলো এক ধরনের দ্বিক্ষারীয় অ্যাসিড। ঠিক আছে, এর বেসিসিটি কত? 2। এবারে এই যে দ্বিক্ষারীয় কি জিনিস বা সালফিউরিক অ্যাসিডকে আমরা কেন দ্বিক্ষারীয় অ্যাসিড বলে থাকি, এটা দেখো নেক্সট স্লাইডে দেওয়া আছে। বলেছে যে সকল অ্যাসিডের 1 মোল প্রশমন বিক্রিয়ায় 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে তাকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলে থাকি। প্রশমন বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে? অ্যাসিড আর ক্ষার। অ্যাসিড ক্ষারকে প্রশমিত করবে অথবা ক্ষার অ্যাসিডকে প্রশমিত করবে। এবারে বলেছে যে সকল অ্যাসিডের 1 মোল প্রশমন বিক্রিয়ায়, অ্যাসিডটি 1 মোল নিতে হবে এবং প্রশমন বিক্রিয়ায় সেই 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করে দিতে পারবে, সেই সমস্ত অ্যাসিডকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলে থাকি। যেমন H2SO4 যদি KOH এর সাথে বিক্রিয়া করে তাহলে 1 মোল H2SO4 2 মোল KOH-কে প্রশমিত করতে পারে। তাহলে যে সমস্ত অ্যাসিডের 1 মোল প্রশমন বিক্রিয়ায় 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে সেই সমস্ত অ্যাসিডকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলে থাকি। ঠিক আছে, এখানে এক্সাম্পলও সুন্দরভাবে দেওয়া রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, এবং আজকে আমাদের এটি লাস্ট প্রশ্ন। বলেছে H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? অপশন দেওয়া আছে একটি শক্তিশালী ক্ষার,
এটি নিরপেক্ষ, এটি মৃদু অ্যাসিড নাকি এটি শক্তিশালী অ্যাসিড, এটি স্ট্রং অ্যাসিড নাকি স্ট্রং বেস নাকি উইক অ্যাসিড নাকি এটি নিউট্রাল নিরপেক্ষ। এটা এসেছে 2023-এ। খুব ইজি, রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি। H2S হলো একটি মৃদু অ্যাসিড, ঠিক আছে, বা উইক অ্যাসিড বলতে পারি। H2S দেখো কীভাবে ভেঙে যায়, H2S এভাবে ভাঙে দেখো, H প্লাস প্লাস HS মাইনাস। এখানে দেখো সম্পূর্ণরূপে কিন্তু H প্লাস বিয়োজিত হলো না, কিছু পরিমাণ বিয়োজিত হলো, কম পরিমাণে H প্লাস বিয়োজিত হয়ে গেল, তাই আমরা H2S-কে কী বলবো, মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড বলবো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 34টি প্রশ্ন PYQ সহ পার্ট 1-এর। আমরা পার্ট 2-তে আবার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখব। আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, মনোযোগ সহকারে শুনলে আমি যা যা বললাম, আর যেভাবে বলেছি যে ভিডিও পজ করবে, আগে নিজেরা আনসার বের করবে, তারপরেই সলিউশন দেখবে, এভাবেই তোমরা ভিডিওটি দেখেছো। যদি এভাবে ভিডিওটি দেখো তাহলে সত্যি বলছি তোমরাই লাভবান হবে, ঠিক আছে। এইভাবে তোমরা তোমাদের নিজেদের প্রিপারেশনকে যাচাই করতে পারবে। এবারে এই যে আমরা 34টি প্রশ্ন করলাম, এই 34টি প্রশ্নের মধ্যে তোমাদের কার কার সবগুলো ঠিক হয়েছে তোমরা কমেন্টে জানাও, আর বাকিদের যতগুলো ঠিক হয়েছে তোমরা জানাবে যে 34টির মধ্যে এতটি প্রশ্ন ঠিক হয়েছে। যাদের অনেকগুলো ভুল হয়েছে বা কিছু পরিমাণ ভুল হয়েছে তাদেরকে আমি শুধু একটি কথাই বলবো যে তোমরা সেই সমস্ত টপিক, সেই সমস্ত পয়েন্টগুলো আবার তোমাদের টেক্সট বুক অথবা রেফারেন্স বুক থেকে পড়ো, ঠিক আছে। সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্টে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, তোমার সেই ডাউট সলভ করে দেওয়া হবে। আর যাদের সবগুলোই ঠিক হয়েছে তোমাদেরকেও বলবো তোমরা আরেকবার চ্যাপ্টারটি কমপ্লিট করে নাও, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে যদি কোনো রকম প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের একেবারেই ভুল হবে না, ঠিক আছে। চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবারে তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি দেখলে তোমরা কি করবে, ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাবে, কমপ্লিট পিডিএফটি পড়বে। পড়ার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তো বললামই, তোমরা অবশ্যই কমেন্টে অথবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জানাবে। এবারে শেষে, পিডিএফের শেষে সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে যুক্ত হতে গেলে কি কি করতে হবে। দেখো এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা শুধুমাত্র ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ এবং চ্যানেলে গিয়ে ফলো বা জয়েন বাটন প্রেস করে কিন্তু আমাদের সাথে খুব সহজেই জয়েন হতে পারবে। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, সকলেই পাশে থাকবে, আমরা কিন্তু তোমাদের পাশে রয়েছি, ঠিক আছে। তোমাদের এক্সাম পর্যন্ত রয়েছি, এক্সামের পরে তোমাদের কাউন্সিলিং প্রসেসের জন্য আমরা তোমাদের সাথেই রয়েছি, ঠিক আছে। আশা করছি তোমরা সকলেই পাশে থাকবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। এভাবেই তোমরা খাটতে থাকো, এভাবেই তোমরা ক্লাসগুলো করতে থাকো, তোমাদের জীবনে সাফল্য আসবেই এবং দেখবে এক্সামে গিয়ে এখান থেকেই কোশ্চেন আসছে, তোমাদের কোশ্চেনগুলো চেনা মনে হবে, ঠিক আছে। শেষে আরেকবার বলবো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটিকে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো যাতে একটিও ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও, তোমরা যেরকম এই ভিডিওটি থেকে শিখছো তারাও যেন ভিডিও থেকে কিছু শিখতে পারে। আর যদি ভিডিওটি তোমাদের জন্য সত্যি হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে, এরকম ভিডিও আমরা আরও চাই, ঠিক আছে। এতে কিন্তু আমরা নিজেরাও মোটিভেট হই, ঠিক আছে। তোমাদের যেরকম আমরা ক্লাস দিচ্ছি, তোমরা এখান থেকে কিছু শিখছো, সেরকম আমাদেরও কিন্তু মোটিভেশনের প্রয়োজন হয়। আর আমাদের মোটিভেশন শুধু তোমাদের এই একটি করে লাইক আর একটি করে সাবস্ক্রাইব, ঠিক আছে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিকের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।